আর শুরুতেই ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা চলছে, তবে এখনও কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণার সময় নিশ্চিত জানা যায়নি। শুক্রবার দুপুর 12:30টার দিকে নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল বলেন, তখন পর্যন্ত 4টি হলে গণনা চলছে। এই 4টি হলের গণনা শেষ হলে 15টি হলের ভোট গণনা শেষ হবে, তবে নামাজের কারণে ভোট গণনায় বিরতি দেওয়া হয়। এ কারণে ফলাফল ঘোষণা করতে রাত বা মধ্যরাতও হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত 21টি আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত 10টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম। সিনেট ভবনে পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা চলছে, যেখানে প্রধানত হল সংসদের প্রার্থীদের এজেন্টরা উপস্থিত আছেন। এরই মধ্যে ভোট গণনা দেখার জন্য প্রার্থী, তাদের প্রতিনিধি এবং উৎসুক শিক্ষার্থীরা ভিড় করেছেন সিনেট ভবনের সামনে। ভোট গণনা উপলক্ষে পুরো ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এবারে জাকসু নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয় 1534 জন পুলিশ সদস্য, 7 প্লাটুন বিজিবি এবং 5 প্লাটুন আনসার সদস্য। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার SM আরিফ। যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, ফলাফলের পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে? ফল গণনা শেষ হতে পারে, কত সময় লাগতে পারে, কিছু জানা গেছে কি? আমাদের জানান। আরিফ, এই মুহূর্তে ফলাফল সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানান। দর্শক সংযোগ পেতে আমরা একটু সময় নিচ্ছি। এখন পর্যন্ত যে আমাদের সবশেষ আপডেটটা রয়েছে সেটি হলো 3টি হলের এখনও গণনার কাজ বাকি রয়েছে, ভোটের গণনার কাজ বাকি রয়েছে। সেই 3টি হল, একটি হলো তারামন বিবি, একটি কৃতিলতা। তো এই 3টি হলের যে গণনা সেটি আসলে সংসদের হল রয়েছে, এটির মধ্যে যে এখন পর্যন্ত আপনি জানেন যে 2টি হলের কিন্তু আসলে সেখানে প্রার্থী না থাকায়, বিপুল প্রার্থী না থাকায় সেগুলো আসলে 2টি হলের কোনো নির্বাচন হয়নি হল সংশোধনে, এবং বাকি যে 19টি হল রয়েছে সেই 19টি হলের মধ্যে এখন বাকি রয়েছে 3টি হল, যেটি আগেই বলেছি। সেই 3টি হলের ভোট গণনা শুরু হওয়ার কথা, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে যারা কর্মকর্তারা রয়েছেন তারা আসলে একটি বিরতির পর সেই হল গণনার কাজ আবার শুরু করেছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে হল গণনা, এই যে ভোট গণনার এই বিষয়টা অনেকটা লেন্দি হয়েছে। এটি আসলে এই নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম, সেটা তারা বলছে যে তারা এই আরও দ্রুত করার জন্য কিন্তু আগে যে 4টি টেবিলে গণনা হতো সেই 4টি টেবিলের পরিবর্তে এখন আরও 3টি টেবিল তারা যোগ করেছে সেখানে ভোট গণনার জন্য, এবং সেই 7টি টেবিলে এখন মোট 7টি টেবিলে এসে ভোট গণনা চলছে। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আসলে আগে যেগুলো যে হলগুলোর আসলে ব্যালট বক্স খোলা হয়েছিল সেগুলো এখন গণনা চলছে, এবং বাকি 3টি হলের যে কথা বলছি সেটি আসলে কিছুক্ষণের মধ্যেই হয়তো খোলা হতে পারে। সেই তথ্যটা আপনারা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে একজন শিক্ষিকা কিন্তু আসলে আজকে সকালবেলা জানেন যে তিনি একজন পোলিং অফিসার ছিলেন এই নির্বাচন কমিশনে। তিনি আজকে সকালে অসুস্থ হয়ে মারা যান, এবং তাকে আসলে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি চারুকলার একজন শিক্ষিকা। তার আসলে আজকেই তার জানাজা হয়েছে এই ক্যাম্পাসের যে কেন্দ্রীয় মাঠ রয়েছে সেখানে ক্যাম্পাসে জানাজা হয়েছে। সেই জানাজা উপস্থিত ছিলেন এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ভিসি,
তিনি কিন্তু আসলে এই জানাজার পরে আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন, তাদেরকেও আমরা প্রশ্ন করেছিলাম যে এই এত দেরি হচ্ছে সেই ভোট গণনার, এটি কেন হচ্ছে বা আপনারা কি নিচ্ছেন। তিনি বলছেন যে এটা আসলে নির্বাচন কমিশনের ব্যাপার, তবে তিনি প্রত্যাশা করছেন নির্বাচন কমিশন আরও বেশি জনগণ আরও বেশি কর্মকর্তা নিয়োগ করে আসলে আরও বেশি টেবিল যেটিকে বলা হয় সেটি বাড়ি। আরিফ, আপনাকে ধন্যবাদ। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। সকালে অসুস্থ অবস্থায় সাভার এনাম মেডিকেলে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। বাদ জুমা ক্যাম্পাসের সেন্ট্রাল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য সহ শিক্ষক ও বিপুল পরিমাণ শিক্ষার্থী অংশ নেন। এই সময় উপাচার্য জাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। আমরা সকলেই মিলে তার জানাজা পড়েছি। আমাদের সকলেরই আসলে চলে যেতে হবে, ফলে তার এই অকালে বিদায় হওয়া আমাদের সকলের জন্য একটা মেসেজ যে আমরা যে যাই করি না কেন শেষ পর্যন্ত আমাদের চলেই যেতে হবে। যেহেতু নির্বাচন কমিশন এটার দায়িত্বে আছে, দয়া করে আপনারা সবাই নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবেন। আমি নিজেও যাচ্ছি এই বিষয়টি জানার জন্য। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের আরও একজন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। যুক্ত হচ্ছি সরাসরি তার সাথে। খায়রুল, জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন সেখানে, আমাদেরকে জানান। জি, ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর জাকসু নির্বাচন কিন্তু প্রায় 33 বছর পরে, দীর্ঘ 33 বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ভালো খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। এই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলেও কিন্তু নির্বাচনের শেষ সময়ে কিন্তু নানা অভিযোগে বিভিন্ন প্যানেল থেকে কিন্তু বয়কট করে এই নির্বাচন, ছাত্র দলের সমর্থিত ও প্যানেল সহ অন্যান্য প্যানেল। যদিও বয়কট করেছেন তারা, তারপরে থেকে কিন্তু একটি এই নির্বাচনকে নিয়ে একটু বলা চলে যে এক ধরনের প্রশ্নের মুখে পড়ে যায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নানা অনিয়মের কথা আমরা শুনেছি। নির্বাচন কমিশনের এসব অনিয়মের পরে সর্বশেষ যেই বিষয়টি নিয়ে মানুষ প্রশ্ন করছেন যে কেন এত দীর্ঘ সূত্রিতা এই নির্বাচন প্রকাশের জন্য। আর যদি বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলার বিষয়টি কিন্তু খুবই সুন্দর অবস্থাতে আছে, কারণ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এবং আরেকটি বিষয় যদি বলি যে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মারা গিয়েছেন, তাকে কিন্তু কিছুক্ষণ আগেই এখান থেকে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে তার লাশবাহী অ্যাম্বুলেন্স কিন্তু পাঠানো হয় এবং তার দাফন সম্পূর্ণ হবে তার গ্রামের বাড়ি পাবনা শহরে। তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে জানিয়েছে আমাদেরকে তাদের স্বজনের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। খায়রুল, আপনাকে ধন্যবাদ। খায়রুল, আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচন থেকে। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, এমন কোনো নির্বাচন আয়োজন করা উচিত নয় যে নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে। তাছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে কেবল ছাত্রদল নয়, অন্যান্য প্যানেলের বর্জনের পিছনেও নিশ্চয়ই কোনো কারণ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে একথা বলেন তিনি। ডাক্তার জাহিদ বলেন, এমন প্রহসনমূলক আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হচ্ছে। বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হচ্ছে। সেখানে শুধু খালি আপনারা ছাত্র দলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী
ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। কাজেই আমার বক্তব্য থাকবে অত্যন্ত সুস্পষ্ট। দেশের মানুষ 2009-এ ভোট দিতে পারে নাই, 14-তে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, 18-তে দিনের ভোট রাটে হয়েছে, 24-এ আমি আর ডেমিন নির্বাচন হয়েছে। কাজে বাংলাদেশের মানুষ নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায়। এবার অন্যান্য সংবাদ। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন কেবল একটি সাধারণ নির্বাচন নয়, এটি হবে ফাউন্ডেশনাল ইলেকশন, যার মাধ্যমে বাংলাদেশের আগামীর পথরেখা নির্ধারিত হবে। তাই নির্বাচন সামনে রেখে মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করা জরুরি। একই সঙ্গে মাথায় রাখতে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প সরকারের হাতে নেই, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে তিনি কথা বলেন। 2 ঘণ্টা ব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া পর্যালোচনায় গঠিত হয় 6 সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলো উপস্থাপন করা হয়। কমিশন সদস্যরা জানান, খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে। এই বিষয়টিকে সামনে এগিয়ে নিতে আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও কাজ করতে শুরু করেছে। ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে মাগুরায় ইসলামী রেনেসাঁয় কবি ফররুখ আহমেদের পৈতৃক বাড়ির পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, বর্ষার মৌসুম শেষ হলে পাড়া মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা জাতি দেখতে পাবে। 17 বছর ধরে যারা ভোট দিতে পারেননি তারা এবং নতুন প্রজন্ম উৎসাহের সঙ্গে ভোট কেন্দ্রে যাবে। প্রেস সচিব বলেন, ডাকসু নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রায় প্রতিদিনই ইলেকশন নিয়ে কিছু না কিছু মিটিং হচ্ছে, এটার প্রস্তুতি কেমন নেওয়া যায়, সিকিউরিটি সিচুয়েশন কিভাবে ঠিক, সিকিউরিটি যাতে ঠিক থাকে, সব কিছু সিকিউরিটি সেফটি, এবং যাতে ক্যান্ডিডেটরা ভালো মতো ক্যাম্পেইন করতে পারেন, সবার জন্য যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে, সেটা নিয়ে ইলেকশন কমিশন, আমাদের গভর্নমেন্ট সবাই কাজ করছে। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। ছুটির দিনে রাজধানীর বাজারে মাছের দাম চড়া। পূজা উপলক্ষে আরও চড়েছে ইলিশের বাজার। অন্যদিকে নতুন করে উত্তাপ ছড়িয়েছে পোলট্রি বাজারে। কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম বেড়েছে 20 টাকা। আর বৃষ্টির দাপট কমলেও নিম্ন ও মধ্যবিত্তের নাগালে আসেনি অনেক সবজি। চোখে পানি আনছে কাঁচা মরিচের দামের ঝাঁজ। কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির বাজার এখনও উত্তাপ ছড়াচ্ছে। আর নিয়ন্ত্রণহীন চড়া দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের মাঝে। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শুধু সবজি নয়, নিত্যপণ্যের বাজারে আলু ছাড়া অনেক পণ্যের দামই এখন চড়া। সবজির দাম বাড়ায় ক্রেতাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। পেঁয়াজ, আদা, রসুনের দাম আগের মতো থাকলেও ডাল ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। সোনালী মুরগি ও গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামে। একটা সবজি সাধারণ মানুষ খাবে সেটা 80 থেকে 100 উপরেও মাঝে মাঝে আছে। বাজারের দরে আমরা সন্তুষ্ট না, তরকারির দরেও সন্তুষ্ট না। আগের সপ্তাহে যা ছিল অনেক তাই। ব্রয়লার হলো 170 টাকা কেজি, সোনালী হলো 300 টাকা কেজি। এদিকে মাছের দাম আবারও বেড়েছে। তবে সম্প্রতি সময় দেশ থেকে ভারতে ইলিশ কম দামে রপ্তানি করায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ক্রেতাদের। বাজারে এসে ইলিশ মাছের দাম দেখলে মানে আমার নাগালের বাইরে। আমি একজন ব্যবসায়ী, তারপর আমি ইলিশ মাছ কিনতে পারতেছি না। ইলিশের 1 কেজি হলে 2200-2300 টাকা কেজি, 1 কেজি কম হলে আপনার 1600-1700 টাকা কেজি। ইলিশ মাছ 2500 থেকে 3000 টাকা পর্যন্ত কেজি আছে, আর দেশের বাইরে যাচ্ছে 1100 টাকা কেজিতে। ইন্ডিয়াকে কম দামে দেওয়া এটা মোটেই আমরা মানে ভালো মনে করতেছি না। বাইরের দেশে কমে পাঠাতে পারি, আমরা কেন কম পাচ্ছি না? জনগণের মানুষের মনের যে বাসা, এটাতে বর্তমান সরকার বুঝতেছে না। এদিকে 1 মাস পর ডিমের দাম কিছুটা কমেছে। হাঁসের ডিম 230 আর দেশি মুরগির ডিম 220 টাকা ডজন, কোয়েল পাখি 40 টাকা ডজন বিক্রি হচ্ছে। গত সপ্তাহ থেকে এই দামের সপ্তাহে সব ডিমই 10-20 টাকা কম। সবজির এমন চড়া মূল্য বৃদ্ধিতে সরকারকে দুষলেন ক্রেতারা।
বললেন, নিয়মিত বাজার মনিটরিং করলে এমন অবস্থা হতো না বলে মন্তব্য সাধারণ মানুষের। শিমুল খান, মাই টিভি, ঢাকা। অটোরিকশার দখলে পুরো মহানগরী বরিশাল। দুর্ঘটনা আর তীব্র যানজটে নাকাল নগরবাসী। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এদের বেপরোয়া গতি আনতে পারছে না শৃঙ্খলায়। অসহায় যেন পুরো প্রশাসন। নগরী ঘুরে আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। ৫৮ বর্গ মাইলের ৩০টি ওয়ার্ডের ছোট শহর বরিশাল। নগরবাসী আজ অসহায় হয়ে পড়ছে হলুদ অটো কিংবা ব্যাটারি চালিত অটোরিকশার কাছে। ছোট বড় সকল সড়ক দখলে নিয়ে টেসলা নামধারী অটোরিকশাগুলো। মাদারীপুর, গৌরনদী, পটুয়াখালী, ভোলা ও খুলনা থেকে দিনে রাতে মহাসড়ক দিয়ে কয়েক হাজার ব্যাটারি চালিত অটোরিকশা চলে আসে এ নগরীতে। পরিসংখ্যান বলছে, বিগত মেয়র ও তার চাচা প্রায় ৮৫০০ অটোরিকশা চালানোর অনুমোদন দেয়, যা বেশিরভাগই অবৈধ। হলুদ অটো রিক্সায় যে ব্যাটারি চালিত ওরা যে কায়দায় গাড়ি চালায়, প্রতিনিয়ত ওদের কারণে দুর্ঘটনা ঘটছে। এখানে অবৈধ সব গাড়িগুলো চলতে আছে, আমরা লাইসেন্স নিয়েও এর কোনো প্রতিক্রিয়া পাই না। কিছু নাই বিধে এই অটো চালাই। বর্তমানে কি পরিমাণ অটোরিকশা রয়েছে বরিশালে তার সঠিক পরিসংখ্যানই নেই সিটি কর্পোরেশন বা প্রশাসনের কাছে। নগরবাসী দ্রুত এ থেকে মুক্তি চায়। নগরবাসী এ থেকে নিস্তার চাই। আমরা চাই যে অচিরেই জনগণকে ভোগান্তি থেকে পুলিশ কমিশনার এবং সিটি কর্পোরেশন রেহাই দেয়। দায়িত্বে যারা আছে এটা যদি দেখে তাহলে এটা আমাদের জন্য বেনিফিশিয়াল হয়, না হলে তো যে কোনো সময় আমরা আসলে যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। আমরা যাত্রী হিসেবে এই গাড়িতে নিরাপদ না। পর্যাপ্ত ডাম্পিং না থাকায় অসহায়ত্বের কথা জানান ট্রাফিক বিভাগ। সমস্ত গাড়ি বর্তমান চলাচল করছে নগরীতে, এগুলো আমরা প্রতিনিয়তই আটক করছি, জরিমানা করছি। আমরা এখানে গাড়িকে আটক করে রাখবো, আমাদের পর্যাপ্ত রকম ডাম্পিং নাই। অবৈধ অটোরিকশা বন্ধে দ্রুত অভিযান শুরু করার কথা জানিয়েছেন সিটি কর্পোরেশন। ট্রাফিক পুলিশ যা আছে তাদের সাথে নিয়ে আমরা সিটি কর্পোরেশন আমাদের স্টাফ আছে, আমরা যৌথভাবে একটা অভিযান করব। এই অভিযানের ফলে যেখানে অনুমোদন ছাড়া যে সমস্ত অটোরিকশাগুলো আছে সেগুলো যেন ঢুকতে না পারে। অদক্ষ চালকের বেপরোয়া গতির এসব ব্যাটারি চালিত অটোরিকশা ঘটাচ্ছে দুর্ঘটনা, বাড়ছে যানজট। তাই এখনই এদের নিয়ন্ত্রণ করা না গেলে আগামীতে বড় ধরনের হুমকির মুখে পড়বে গোটা বরিশাল। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। সংবাদ শেষ করব গ্রামীণ ঐতিহ্য নৌকা বাইচের খবর দিয়ে। মুসলিম যুগের নবাব বাদশাদের আমলে নৌকা বাইচ বেশ জনপ্রিয় ছিল। সময়ের পরিক্রমায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ এখন প্রায় বিলুপ্তির পথে। সুস্থ বিনোদনের লক্ষ্যে এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবিগঞ্জে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, যা দেখতে ঢল নামে হাজার হাজার নারী পুরুষের। হবিগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন গোস্বামীর তথ্যচিত্রে আবু সাইদ অপুর রিপোর্ট। কোনো এক সময় বর্ষা মৌসুমে হাওর বিলে ঢাকঢোল পিটিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হতো, কারণ গ্রাম বাংলার মানুষের প্রধান বিনোদনের মাধ্যম ছিল এই নৌকা বাইচ। যদিও কালের বিবর্তনে হারাতে বসেছে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা, তবে সুস্থ বিনোদনের লক্ষ্যে ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামবাসী। এ প্রতিযোগিতায় জেলার ৭টি নৌকা অংশ নেয়। এর মধ্যে টঙ্গীরঘাট এলাকার আফসার মিয়া নৌকাকে হারিয়ে ফাইনালে বিজয়ী হয় একই গ্রামের কালামিয়া। ভালোই লাগলো, ডরের সামনে আমার কাছে ভালো লাগলো, আনন্দ ভালোই লাগলো। এই নৌকা বাইচটা যাতে চলিত থাকে, এটা এই মনে করো চাই আমরা সবসময় থাকতো নৌকা বাইচটা। দীর্ঘদিন পর নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে এসে হাজার হাজার নারী পুরুষের ঢল নামে। প্রতি বছর এমন আয়োজনের দাবি দর্শনার্থীদের। আমরা এখানে অনেক দূর দূরান্ত থেকে আইছি নৌকা বাইচ দেখতাম, দেখে অনেক আনন্দ পাইতেছি। নৌকা বাইচ হয়, নৌকা বাইচ আমরা অনেক মানুষ হয় নৌকা বাইচ হয়, নৌকা বাইচ খুব ভালো হয়। গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য নৌকা বাইচ, যারা এই ধরনের নৌকা বাইচ আয়োজন করে যাতে প্রত্যেক বছর এই ধরনের নৌকা বাইচ মানুষের মধ্যে উপহার দেয়, যাতে মানুষ যাতে এই আনন্দটা উপভোগ করতে পারে। তরুণ ও যুব সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নৌকা বাইচের এই আয়োজন। প্রতি বছর প্রতিযোগিতার এই ধারা অব্যাহত থাকবে আশ্বাস আয়োজকদের। অবমান কাল থেকে নৌকা বাইচ চলে আসছে, এটা হারিয়ে যাওয়ার পথে। বিশিষ্ট মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরার উদ্যোগে আমরা আজকে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত। ভবিষ্যতে এই ধরনের প্রতিযোগিতা দিয়ে
যুব সমাজকে বিভিন্ন আকাম কুকাম থেকে আমাদের রক্ষা করতে পারবে। ব্যতিক্রম এই আয়োজনে বিজয়ী দলকে প্রথম পুরস্কার গরু এবং রানার আপ দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে ছাগল তুলে দেন আয়োজকরা। আবু সতপু, মাই টিভি।